আপনারা শুনছেন হুমায়ুন আজাদের লেখা উপন্যাস ফালি ফালি করে কাটা চাঁদ। আজ উপন্যাসটির শেষ পর্ব। আমি ডিরেক্টরের ঘরে যাই। আমাকে দেখে তিনি কলকল করে ওঠেন। তার এই কলকলটা শোনার আমার ইচ্ছে ছিল। আমি গিয়েই বলি, আপনার কাছে হুইস্কি আছে? তিনি চমকে উঠে বলেন, কি বললেন? হুইস্কি? আমি বলি, হ্যাঁ হুইস্কি। তিনি বলেন, কেন? আমি বলি, আমার খেতে ইচ্ছে করছে। তিনি ভয় পেয়ে বলেন, আপনি হুইস্কি খাবেন? আমি বলি, হ্যাঁ খাবো। তিনি বলেন, আপনি? আমি বলি, আপনি এত অবাক হচ্ছেন কেন? তিনি বলেন, আপনি হুইস্কি খান এটা আমি ভাবতে পারিনি। আমি বলি, আপনি তো খান। তিনি বলেন, হ্যাঁ খাই। আমি বলি, আপনার বাসায় আছে? তিনি ভয় পেয়ে যান, বলেন, বাসায়? বলেন কি? বাসায় হুইস্কি রাখলে আমি বাসায় থাকতে পারবো? আমি বলি, তাহলে কোথায় রাখেন? তিনি বলেন, আপনি কি ভাবেন হুইস্কি আমি কিনে খাই? অতটা সাহস আমার নেই। পার্টি টার্টিতে খাই। বাসায় ফেরার আগে গোটা 2 পান চিবুই। ওই রাতে মিসেসের সঙ্গে মেলামেশা করি না। আমি বলি, কোথায় আমি 1 বোতল হুইস্কি কিনতে পারি? তিনি বলেন, স্কাই ভিউতে পাওয়া যায় শুনেছি। আমি বলি, চলুন না আমার সাথে, 1 বোতল হুইস্কি কিনবো। তিনি ভয় পান, বলেন, না না ডক্টর শিরিন, আমি হুইস্কি কিনতে যেতে পারবো না। কেউ দেখে ফেলতে পারে। আমি জানতে চাই, দেখে ফেললে কি হবে? তিনি বলেন, বদনাম হয়ে যাবে। আমি বলি, আমার বাসায় পানের নিমন্ত্রণ করলে কি আপনি আসবেন? তিনি খুশি হয়ে বলেন, আপনার ইনভাইটেশন তো রাখতেই হবে, অবশ্যই আসব। আমি বলি, একদিন করব, তবে আজ আমার 1 বোতল স্কচ দরকার। তিনি বলেন, আপনি জোক করছেন। আমি বেরিয়ে আসি তার ঘর থেকে। ধীরে ধীরে নিচে নামি। একটু ভাবি, না, আমি যেহেতু কিনতে চেয়েছি আমাকে কিনতেই হবে। একটি বেবি নিয়ে গিয়ে পৌঁছে স্কাই ভিউতে। গেটে দাঁড়ানো পিয়নটিকে জিজ্ঞেস করি, বাড়িটি কোন দিকে? সে চমকে ওঠে। একটু চমকে উঠবে আমি জানতাম। চমকে ওঠাটাই তো আমি চাই। একটি মাইয়া লোক বারে ঢুকবে, তাতে সব খাঁটি মুসলমান পুরুষের হয়ে ও একটু কেঁপে উঠবে না? ওর একটু দায়িত্ব আছে না? ও কি জবাব দেবে? তবে আমাকে বারটা দেখিয়ে দেওয়াও ওর দায়িত্ব। লোকটি আমাকে বারে নিয়ে যায়। একটু সাড়া পড়ে। আমি একবার চারিদিকে তাকাই। মাতালরাও আমাকে দেখে স্তব্ধ হয়ে উঠেছে। দেখে আমার ভালো লাগে। আমি কাউন্টারে গিয়ে 1 বোতল স্কচ হুইস্কি কিনতে চাই। আমার কাছে হুইস্কি বেচবে তো? নাকি বলবে মাইয়া মানুষের কাছে তারা হুইস্কি বেচে না, আমার স্বামীর অনুমতি আনতে হবে, কালো চকচকে জানালা দরজার বোরকা পরে আসতে হবে? না, তেমন কিছু নয়। দেশটিতে ইসলাম প্রচারের কাজটি সম্ভবত এখনো সম্পন্ন হয়নি। ইরান আফগানিস্তান থেকে আরও অনেক অলিয়া উলিয়া দরবেশ আসতে হবে। আরও অনেক হাজাম দরকার। চামড়া চিমটি দিয়ে শক্ত করে টেনে বেশি করে কাটতে হবে। একটি নতুন শব্দ শুনি, পার্সেল। শুনে আমার ভালো লাগে। কাউন্টারের লোকটি ক্লেমোরের একটি পার্সেল খবরের কাগজে মুড়ে কালো পলিথিনে ভরে আমার হাতে দেয়। আমি ব্যাগে ঢুকিয়ে আস্তে আস্তে হেঁটে বেরিয়ে বেবিতে উঠি। পিয়নটি পেছনে পেছনে আসে, একটা বড় সালাম দেয়। আমি ওকে একটা 50 টাকার নোট দেই। লোকটি খুশি হয়ে আরেকটি সালাম দেয়। আমার বেশ লাগে। আমি নিজে হুইস্কি কিনতে পেরেছি। বিকেলে কলিং বেল বেজে ওঠে। আমি একটু অস্বস্তি বোধ করি। ছিদ্র দিয়ে তাকিয়ে দেখি মা আর নাসরিন। আমি একটু চঞ্চল হয়ে উঠি। সাথে সাথে একটা যন্ত্রণা আমাকে ধাক্কা দেয়। যন্ত্রণাটা কাটিয়ে উঠতে আমার সময় লাগে। মাকে দেখে আমি সুখ পাই না। আমি দরজা খুলে বলি, মা তুমি? মা বলে, হ, তরে দেখতে আইলাম, কতদিন ধইরা দেখি না। আমি বলি, আহো ভেতরে আহো। মা আমার বাসাটা ঘুরে দেখতে চায়। আমি তাকে নিয়ে এ ঘরে ও ঘরে বারান্দায় রান্নাঘরে ঘুরি। ফ্রিজ দেখাই, চুলু দেখাই, টোস্টার দেখাই। ওসব মা দেখতে চায়। ওগুলো দেখতে মা সবসময় সুখ পায়। যে বাসায় 2টো ফ্রিজ আছে
সে বাসায় দ্বিগুণ সুখ আছে বলে মা মনে করে। মার সুখের সরল ধারণা আমার ভালো লাগে। নাসরিন বলে, দেখছো মা, বাসাটা কি সুন্দর? মা বলে, হ, ও কি আর ভালো জিনিস ছাড়া থাকতে পারে? নাসরিন বলে, তোমার এই মাইয়াটা পোলা হইলে ভালো হইতো। মা বলে, মাইয়া হইয়াই জ্বালাইয়া মারতে আছে, আর পোলা হইলে তো রক্ষা ছিল না। আমি হেসে বলি, এর মধ্যে 2-4টা খুন কইরা হালাইতাম। মা বলে, হেইডা মিছা কথা না। আমি মাকে জিজ্ঞেস করি, মা, কি মনে কইরা আইলা? ফোন করলে তো আমিই যাইতাম। মা বলে, আইলাম তোর লগে করে নিরিবিলি কথা কইতে। আমি বলি, হোয়ার ঘরে লও, বিছানায় বইয়া কথা কই। মা নাসরিনকে বলে, নাসরি, তুই ড্রয়িং রুমে যা, আমি শিরিনের লগে করে কথা কই। মা বিছানায় বসে কথা বলতেই পছন্দ করে। সে আমার বিছানায় উঠে বসে, আমি মেঝেতে বসি। আমি বলি, মা, তুমি কি খাইবা? মা বলে, অহন কিছু খামু না, পরে খামুনে। আমি বলি, না, একটু কোক খাও। মা বলে, তাইলে আন। আমি নাসরিনকে 1 গ্লাস কোক দিয়ে মার জন্য 1 গ্লাস কোক এনে মার হাতে দেই। আমি বলি, অহন কও, কি কথা? মা বলে, শিরি, তুই জামাইয়ের কাছে ফিরা যা, মায়া মানুষ হইয়া একলা থাকুন ভালো না। আমি বলি, খারাপ কি এর, আমি তো ভালোই আছি। মা বলে, মায়া মানুষের একটা পুরুষ পোলা লাগে। মাইয়া মানুষ যতই রাজা বাদশা হোক, পুরুষ পোলা ছাড়া চলে না। আমি বলি, আমার চলবো মা। মা বলে, মাইয়া মানুষের বেশি তেজ ভালো না। কথায় আছে না, পোলার তেজে বাদশা, মাইয়ার তেজে বেশ্যা। আমি বলি, মা, হেই দিন আর নাই, তেজ কইরা মাইয়ারাও আজকাল বাদশা হইতে পারে। মা আমার দিকে করুণ কোমলভাবে তাকিয়ে আছে, যেন আমাকে জড়িয়ে ধরে শুয়ে বুকের দুধ খাওয়ানোর ইচ্ছে হচ্ছে তার। তার দুধ খেলে আমি সেরে উঠব। মা কি আমার জন্য কষ্ট পাচ্ছে? নিজের জন্য কষ্ট পাচ্ছে? আমি বুঝতে পারি না। আমি কষ্ট পাচ্ছি মার জন্যে। মা বলে, তুই কি আর জামাইয়ের ঘরে যাবি না? আমি বলি, আমি যাবো না মা। মা বলে, যাবি না কে? আমি বলি, এমনি। মায় বলে, জামাই কোনো দোষ করছে? আমি বলি, না, হ্যাঁ, কোনো দোষ করে নাই। মা বলে, তাহলে যাবি না কে? আমি বলি, আমার মন চায় না। মা বলে, জামাই আজ আমার কাছে গেছিল। আমি বলি, হেইডা আমি আগেই বুঝছি। মা বলে, হে অনেক কান্দাকাটি করলো। আমি বলি, ওইটা কিছু না মা। মা বলে, তুই নাকি দোষ করছস, জামাই আমারে কইল। আমি একটু চমকে উঠি। দেলোয়ার এটাও মাকে বলেছে? এটা না বললে তার চলতো না? না, মনে হয় চলতো না। আমি বলি, কি দোষ করছি মা? মা বলে, কবিরা গুনাহ করছস। আমি বলি, এইটা আবার কি? মা বলে, তুই নাকি কোন বেড়ার লগে হুইয়া পেট বানাইছস। দেলোয়ার কিছুই বাকি রাখিনি। কয়েক ঘন্টা আমি ঘেন্নাহীন কাটিয়েছিলাম। আবার ঘেন্নাটা ফিরে আসে। আমি বলি, হ। মা বলে, এমন কত মাইয়া লোক কত বেড়ার লগে হয়ে, হেইডা আবার কইতে গেলি কা? আমি বলি, আমার মনে হয়েছিল কওন উচিত, নাইলে নিজেরে আমার খারাপ মনে হইতো। মা বলে, আরেক বেটার লগে হুলি, হেইডা খারাপ না? আমি বলি, আমার হইতে ইচ্ছা হয়েছিল, হুইছি। মা বলে, হুইছিলি, তা কইতে গেলি কা? আমি বলি, চোরামি করতে আমার ইচ্ছা হয় নাই মা। মা বলে, জানোস না, পুরুষ পোলারা অন্য মাইয়া লোকের লগে হই, আর তাগো মাইয়া লোক অন্যের লগে হইলে তাগো মাথায় আগুন ধইরা যায়। আমি বলি, হেইডা জানি বললেই তো আমি আর যাইতে চাই নাই। মা বলে, তারপরও জামাই তোরে নিতে চায়, তরে লইয়া ঘর করতে চায়, কয় যা অনে রইয়া গেছে, অহনো তুই তার ঘরে যা। আমি বলি, হে আমারে দয়া করতে চায়? মা বলে, না যায় কি থাকতে পারবি? আমি বলি, আমি কি তারটা খাই না ফিন্দি যে যাইতে হইব? মা বলে, তুই সংসার করবি না? আমি বলি,
ওইটা লইয়া অহনো ভাবি নাই। মা বলে, তোর একটা পুরুষ পোলা লাগবো না? আমি বলি, একটা কেন, 10টা পুরুষ পোলা লাগবো মা, সেইটা আমি দেহুম, তুমি আমার লইয়া ভাববো না। মা বলে, অহন তুই কি করবি? আমি বলি, তারে আমি ছাইড়া দিমু। মা বলে, কলঙ্ক হইব না? আমি বলি, কলঙ্ক আবার কি এর? মা বলে, তাইলে হে বেটারে বিয়ে করবি নি? আমি বলি, না। মা বলে, প্যাডেটারে কি করবি? আমি বলি, এটা লইয়া তুমি ভাববো না। মা বলে, মাইনষে শুনলে কি কইব? আমি বলি, শুনলে শুনুক। মা বলে, তুই যা মনে করস কর। আমি বলি, মা, আজ থাইক্কা যাও এখানে। মা বলে, না, থাকনের উপায় নাই। আমি বলি, তাইলে তুমি বহ, আমি রান্দি, আইজ আমার রান্দা তোমার খাইয়া যাইতে হইব। মা বলে, তুই কি রানতে পারবি? ল তোর রান্ধনের ঘরে, আমিই রান্দি, তোরে একটু রাইন্দা খাওয়াই। ফ্রিজে কোটা কই, কোটা টাকি, কাচকির গুঁড়ো আছে, মিষ্টি কুমড়োর ফালি, লাউয়ের ডগা, ধনেপাতা আছে, মিটসেপে গুঁড়ো চিংড়ি আর পুঁটি মাছের শুটকি আছে। মা আর আমি রান্না শুরু করে দেই। রান্না করতে করতে মা বলে, শিরি, সবকিছুই তো তুই গোছগাছ কইরা রাখলি, খালি বিয়াটা গুছাইয়া রাখলি না। আমি বলি, বিয়া এমন কিছু ব্যাপার না, ওইটা গুছিয়ে রাখনের জিনিস না মা। মায় বলে, আমি যে গুছিয়ে রাখলাম। আমি বলি, মা, তোমার আর কিছু করণের আসিল না। মা বলে, হ, আমাকে তো হিগাইছিল রান্ধন বারণ আর পোলাপান পয়দা করণ, এই দুইটাই মাইয়া লোকের কাম। আমি বলি, তোমাকেও মিছা কথা হিগাইছিল। মা বলে, হ, মিছের মধ্যেই জনমটা কাটাইয়া দিলাম। আমি বলি, তাই তোমার পেটে আমরা হইছি, সেইটা ভালোই হইছে। মা বলে, তোর পেটেরটা রাখিয়ে দিবি নি? আমি বলি, না। মা বলে, তুই পোলাপান লবি না? আমি বলি, সেইটা পরে দেহুম। মার সবকিছু খুঁটে খুঁটে নেড়েচেড়ে দেখা অভ্যাস। জীবনকে সে আঙুল দিয়ে ছুঁয়ে ছুঁয়ে ধুয়ে মুছে দেখতে পছন্দ করে। এক একটি জিনিস দেখা তার কাছে জীবনের এক একটি অংশকে সফল করে তোলা। মা একটা চামচ ৮ ঘন্টা ধরে ধুতে আর মুছতে পারে, কাপড়ে একটা দাগ ১ ঘন্টা ধরে ঘষতে পারে। খাওয়ার পর মা আমার ঘরের এটা সেটা নেড়ে দেখতে দেখতে আমার ব্যাগটা নাড়তে গিয়ে স্কচের বোতলটা দেখতে পায়। দেখে তার ভালো লাগে, মনে হয় জীবনের একটি নতুন খণ্ড সে দেখতে পেল, যা আগে দেখেনি। মা বোতলটা ব্যাগ থেকে তুলে তার দিকে তাকিয়ে থাকে। বোতলটাকে মার ভালোই লাগছে। তলোয়ার দুটোর দিকে সে অনেকক্ষণ তাকিয়ে থাকে। নাসরিন আর আমি পেছনে দাঁড়িয়ে মুচকি হাসি। খুব মন দিয়ে মা ওটা দেখতে থাকে। তার বাসায় বোতলের অভাব নেই। কোক, ফান্টা, 7 আপ তার ফ্রিজ ভরাই থাকে। শুধু এরকম কোক সে আগে দেখেনি। মা বলে, শিরি, এটা কি কোক রে? নাসরিন খিলখিল করে হেসে ওঠে। মা, এটা খুব দামি কোক। মা বলে, কয় টাকা দাম? নাসরিন হাসতে হাসতে বলে, ২,০০০ টাকা। মা চমকে ওঠে, কোক আবার ২,০০০ টাকা হয়নি রে? নাসরিন বলে, অয়, তার থেকেও বেশি হয়। আমি বলি, মা, এটা মদ। মা তাড়াতাড়ি বোতলটি রেখে দিয়ে বলে, শিরি, মদ তো হারাম, তুই মদ খাসনি? আমি বলি, ইচ্ছা হইলে খাই মা। মা বলে, মদ খাইলে দোজকে যাইতে হইব, আল্লাহ রসুল কইছে মদ হারাম, মদ খাইলে দোজকে যাইতে হইব। আমি বলি, না মা, দোজকে যাইতে হইব না, দোজক বললে কিছু নাই। মা বলে, নাই? আমি বলি, মা, ওইগুলি সব মিছা কথা। নাসরিন বলে, মা, একটু খাইয়া দেখবানি, খাইতে খুব ভালো। আমি মার মুখের দিকে তাকাই। মার মুখে আমি দোজখের ডর দেখতে পাই না। মা আগুনে পুড়ে যাচ্ছে না, তার মুখে বাসনার ছাপ দেখতে পাই। মার মধ্যে একটা পরখ করে দেখার প্রবণতা আছে, যা সে দেখেনি তা একটু দেখে নিতে তার ইচ্ছে হয়। তা সে চেপে রাখে অনেক সময়, কিন্তু তার ভেতরে বাসনাটা কখনো মরে না। আমি হেসে বলি, মা, একটু খাইবা? মা ভয় পেতে পেতে বলে,
দোজকে যাবো না তো? আমি বলি, তোমার মাইয়া যদি দোজকে যায়, তুমিও তার লগে যাইও। শুটকি রাইন্দা ইচার ভর্তা বানাইয়া খাইতে পারুম। মায় বলে, রংটা সুন্দর দেখাইতে আছে, একটু খাইয়া দেহুমনি। মার চোখে বাসনা দেখতে পাই আমি, কিন্তু একটু পরেই বাসনাটা নিভে আসে তার চোখে মুখে। মা বলে, থাউক, খাইয়া কাম নাই। আমি বলি, তাইলে থাউক। বেশ রাতেই যায় মা আর নাসরিন। একটা চমৎকার দিন কাটে আমার। আমি প্রফুল্ল ও বিষাদ বোধ করি। আমার ইচ্ছে করছিল মার সাথে চলে যেতে, ওদের সাথে কয়েকদিন থাকতে। তারপর মনে হয়, আমি কি আমার জীবন বইতে পারছি না? ক্লান্ত হয়ে উঠেছি, ভেঙে পড়ছি। কেন যেতে হবে ওদের সাথে? যদিও ওরা মা আর নাসরিন। মার জীবন মার, নাসরিনের জীবন নাসরিনের, আমার জীবন আমার। আমার জীবন কি ভারী হয়ে উঠেছে? আমি কি ওদের জীবনের আনন্দ চাই নিজের জীবনকে সুখী রাখতে? নিজেকে আমি বইতে পারছি না নিজে। আমি এটা হতে দিতে পারি না। আমি কি এখন একটু পান করব? আমি বোতলটির দিকে তাকিয়ে থাকি। কেন আমি তাকিয়ে আছি? পান করতে কি আমার দ্বিধা হচ্ছে? পান করা কি নিজেকে পানের হাতে তুলে দেয়া নয়? না, এখন আমি পান করব না। যখন পান করা হবে বিশুদ্ধ পান করা, তখন পান করব, এখন নয়। আমি একটি বই খুলে ধরি। হাঁটতে হাঁটতে বইটি পড়তে থাকি। একসময় আমার ঘুম পায়। আমি মেঝের উপর ঘুমিয়ে পড়ি। ইউনিভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়েছি। 10:30 বেজেছে। বেরোতে যাব। মনে পড়ে আজ বন্ধ। আমি একটু ভয় পাই। তাহলে দিনটা কিভাবে কাটাবো? একটু ঘুরে আসবো বাইরে থেকে? পথে পথে হাঁটবো? মায়ের কাছে গিয়ে উঠব? মা ভয় পেয়ে যাবে না? ভাববে না তার শনিবারের মেয়েটি কষ্টে আছে? দুটো কাজ আমার হাতে। মেরি স্টোভস পরিষ্কার হয়ে আসতে হবে, আর দেলোয়ার ছেড়ে দিতে হবে। পরিষ্কার হওয়া, ময়লা থেকে মুক্তি পাওয়া। পরিষ্কার, খুব কষ্ট পাবো। একটি বইয়ে পড়েছিলাম, এটা এখন কোনো ব্যাপারই না, মাত্র কয়েক মিনিট শুষে নিয়ে আসবে পোড়াটিকে। আমি মনে মনে ভাবতে থাকি, শুষে নিয়ে আসবে পোড়াটিকে, মাত্র কয়েক মিনিট। ছেড়ে দেওয়ার কাগজপত্র, খুব ঝামেলা হবে। কতটা ঝামেলা হবে? খুব বেশি হবে? হোক, পোহাতে হবে। দুটো কাজ হাতে, এ সপ্তাহের মধ্যেই করে ফেলতে হবে। আর দেরি করতে পারি না। পারলে আজই করে ফেলতাম, কিন্তু কাজ, সময় নেয়, আমার হাতে নয়। ইউনিভার্সিটি যাওয়ার কাপড় চোপড় খুলে ফেলবো? থাক, কিছুক্ষণ এভাবেই থাকি। মনে হবে ইউনিভার্সিটি গেছি। কেউ হয়তো আসবে আমার ঘরে, হয়তো কোনো টেলিফোন পাবো। একবার পাঠাগারে যাব। ভালোই লাগছে আমার বাসায় ইউনিভার্সিটির সাজে, ভালোই লাগছে। যাক, আজ আর রান্না করতে হবে না, কালও দরকার হবে না। মা যা রান্না করে গেছে কয়েকদিন চলে যাবে। কালকের দিনটা ভালো কেটেছে। মা এসেছিল, নাসরিন এসেছিল, কথা বলেছি, অনেক কথা। টেলিফোন আনতে হবে, দরকার। একটু দৌড়াদৌড়ি করতে হবে, কিন্তু আনতে হবে। বিচ্ছিন্ন হয়ে আছি, এত বিচ্ছিন্ন থাকতে পারি না। টিভি সাধারণত দেখি না, তবে কি একেবারে দেখি না? মাঝে মাঝে তো দেখতে ইচ্ছে হয়। যদি এখন একটা সুচিত্রা উত্তম দেখতে পেতাম। গাড়ি একটি তো ছিল, না, ওটা আর আমার নয়, ওটা আমি চাইতে পারবো না। একটা গাড়ি কিনতে হবে। টাকা আছে? ধার করব ব্যাংক থেকে? আমার কত আছে? কতদিনে জমবে? মন দিয়ে কাজে নামতে হবে। নারী ও মৌলবাদ নিয়ে একটি বই লিখতে হবে, বাংলায়, তারপর ইংরেজিতে। প্রতিদিন খাটতে হবে, অন্তত 10 ঘন্টা। সময় নষ্ট করা চলবে না। প্রচুর কাজ করতে হবে, প্রচুর পড়তে হবে, লিখতে হবে। লেখা ছাড়া, পড়া ছাড়া আর কোনো কাজ নেই। এর বাইরে যা সবই খণ্ডকালীন, সবই তুচ্ছ। এমন সময় কলিং বেল বেজে ওঠার শব্দ শুনি। একটা ধমকের মতো শব্দ, আক্রমণের মতো আওয়াজ। বাজার ধরনটা চেনা। আমার চেয়ার থেকে উঠতে ইচ্ছে করে না, গিয়ে দরজা খুলতে ইচ্ছে করে না। আবার কলিং বেলের আক্রমণ, ধারাবাহিক, হিংস্র, অস্থির। দরজার ছিদ্র দিয়ে দেখি দেলোয়ার। দেখার দরকার ছিল না,
তবু অন্য কিছু দেখার জন্যই হয়তো তাকাই। দেখি, খুলব? খুলে কি হবে? সময়টা নষ্ট হবে, বিরক্তি লাগবে। আমার দরজা খুলতে ইচ্ছে করে না, তবু খুলি। আমি বলি, তুমি কি ভেতরে ঢুকবে? সে বলে, কেন? সেই লোকটা এসেছে নাকি? আমি একটু কোমল হওয়ার চেষ্টা করছিলাম, একটু দয়া করতে চাচ্ছিলাম। ভাবছিলাম এসেছে যেহেতু আসুক। কিন্তু তার কথা শুনে আমার ভেতরে একটা বাঘ ঘুম ভেঙে জেগে ওঠে। আমি বলি, কোন লোকটা? সে বলে, সেই কুত্তার বাচ্চাটা। আমার বাঘটার চোখ থেকে ঘুমের সমস্ত রেশ কেটে যেতে থাকে। চোখে ঘুমের বদলে আগুনের ফুলকি দেখা দিতে চায়। আমি বলি, হ্যাঁ, এসেছে। সে আমাকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে বলে, তাকে আমি আজ দেখে নেব। আমি বলি, আচ্ছা, দেখো। দরজা লাগিয়ে আমি ড্রয়িং রুমের দিকে হাঁটতে থাকি। ড্রয়িং রুমে আমার যেতে ইচ্ছে করে না, হাঁটতে ইচ্ছে করে না, তবু ওদিকেই যাই। দেলোয়ার আগে আগে ড্রয়িং রুমে ঢুকে দেখে কেউ নেই। সে আরো অস্থির উত্তেজিত হয়ে ওঠে, কাঁপতে থাকে। তার চোয়াল শক্ত হয়ে ওঠে। সে বলে, লোকটা কি তোমার বেডরুমে? আমি বলি, হ্যাঁ। আমার বাঘ জেগে উঠে চারদিক দেখছে, নখর ধার দিতে শুরু করেছে। দেলোয়ার দৌড়ে বেডরুমে যায়। আমি ড্রয়িং রুমে স্থির হয়ে বসে থাকি। সে হয়তো তাকে রান্নাঘরে, বারান্দায়, বাথরুমে, খাটের নিচে খোঁজে। এসে বলে, কই? লোকটা কই? আমি বলি, তুমি ওখানে বসো। দেলোয়ার বসতে বসতে বলে, লোকটা কই? আমি বলি, আছে। সে বলে, তুমি আমার সাথে যোগ করছো? আমি বলি, না। দেলোয়ারকে খুব বিচলিত দেখায়, ঘেমে উঠছে মনে হয়। সে প্রাণপণে বিশ্বাস করতে চাচ্ছে লোকটি আসেনি, আবার লোকটি আসেনি তাও বিশ্বাস করতে পারছে না। সে লোকটিকে চায় এবং চায় না। সে আমার মুখের দিকে তাকিয়ে থাকে, হয়তো সেখানে লোকটির ঠোঁটের দাগ লেগে আছে কিনা তা দেখার চেষ্টা করে। হয়তো দেখতে চায় আমার চোখের ভেতরে লোকটিকে দেখা যায় কিনা। হয়তো সে আমার ঠোঁটে লোকটির ঠোঁট দেখে, আবার দেখে না। আমার গালে লোকটির ঠোঁটের দাগ দেখে, আবার দেখে না। আমার চোখে লোকটির মুখ দেখে, আবার দেখে না। সে অস্থির, জ্বলছে। আমি তার মাংস পোড়ার গন্ধ পাই। সে বলে, লোকটা এখনো আসেনি? আমি ঠান্ডা স্বরে বলি, তা তোমাকে আমি বলবো না। সে বলে, কেন বলবে না? আমি বলি, আমার ব্যক্তিগত কথা তোমাকে কেন বলবো? সে বলে, আজ তো বন্ধ, এত সেজেগুজে আছো কেন? আমি বলি, আছি। সে বলে, লোকটার জন্য বসে আছো? আমি বলি, হ্যাঁ। সে বলে, লোকটার জন্য বসে আছো? আমি বলি, হ্যাঁ। দেলোয়ার বসে থাকতে পারছে না, কাঁপছে, জ্বলছে, পুড়ছে, ধোঁয়া উঠছে, গন্ধ উঠছে, ছাই হচ্ছে। আমার ঠান্ডা স্বর হয়তো তার উত্তাপকে শীতল করে দিচ্ছে মাঝে মাঝে। সে লোকটিকে চায় এবং চায় না। লোকটি তার ভেতরে ঢুকে গেছে, তার ভেতরে আগুন জ্বেলে চলছে। ওই আগুনে সে পুড়ে যাচ্ছে, যদিও সে চায় লোকটিকে ছাইয়ে পরিণত করতে। সে বলে, লোকটা এখন আসবে? আমি বলি, হয়তো আসবে। সে বলে, হয়তো কেন, তুমি জানো না? জানি। লোকটা আসবে? হ্যাঁ। তুমি তার জন্য বসে আছো? হ্যাঁ। প্রতিদিন আসে? হ্যাঁ। তুমি লোকটার জন্য এভাবেই অপেক্ষা করো? হ্যাঁ, ভালো লাগে। টের পাই আমার ভেতরের বাঘটি ধীর স্থিরভাবে তার কাজ করা শুরু করেছে। সে নিঃশব্দে জিভ দিয়ে রক্তপান করছে। দেলোয়ার বলে, লোকটার সাথে তুমি বাইরে যাবে? আমি বলি, ঘর থাকতে বাইরে যাব কেন? সে বলে, ঘরেই থাকবে? আমি বলি, তিনি চাইলে বাইরেও যেতে পারি। সে বলে, ও, তুমি লোকটার কথায় চলছো? আমি বলি, তার কথায় চলতে আমার ভালো লাগে। সে বলে, তুমি লোকটার সব কথা শুনো? আমি বলি, হ্যাঁ, শুনতে ভালো লাগে। কাঁপতে থাকে দেলোয়ার, তার শরীর স্থির হয়ে থাকতে ভুলে গেছে, পা দুটো ভুলে গেছে দাঁড়াতে। সে বলে, লোকটা কি আজ রাতে তোমার সাথে ছিল?
আমি বলি, হ্যাঁ। সে বলে, সারা রাত ছিল? আমি বলি, হ্যাঁ। সে বলে, লোকটা গত রাতেও তোমার সাথে ছিল? হ্যাঁ। সারা রাত ছিল? হ্যাঁ। লোকটা প্রত্যেক রাতেই তোমার সাথে থাকে? হ্যাঁ। আজ রাতেও থাকবে? আজ রাতে আমাদের শেরাটনে থাকার কথা। শেরাটনে? আমি বলি, এক রাত সোনারগাঁয়েও ছিলাম। সে বলে, সোনারগাঁয়ে? আমি বলি, হ্যাঁ, আগে তো কখনো থাকিনি। সে বলে, প্রত্যেক রাতেই ইন্টারকোর্স করো? আমি বলি, হ্যাঁ। দেলোয়ার থরথর করে কাঁপতে থাকে। তার ভেতরে বিস্ফোরণ ঘটে। সোফা থেকে লাফিয়ে উঠে সে আমার দিকে ছুটে আসতে চায়। আমি বলি, যা বলার ওখানে বসে বলো। আমার কণ্ঠস্বরে দেলোয়ার থমকে দাঁড়ায়। একটু কি কেঁপে ওঠে? আমাকে সে ভয় পাচ্ছে? এই স্বর সে আশা করেনি। সে ধীরে ধীরে বসে। আমি বলি, তুমি ভদ্রভাবে কথা বলতে চাইলে বসো, নইলে যেতে পারো। আমাকে বিরক্ত করো না। সে বলে, আমি ভদ্রভাবেই কথা বলতে চাই। আমি বলি, তাহলে বসো। আমার চা খেতে ইচ্ছে করছে। আমি উঠে গিয়ে চা বানাই। শুধুই চা, আর কিছু নয়। তারপর 2 কাপ চা নিয়ে ড্রয়িং রুমে আসি। 1 কাপ তার দিকে এগিয়ে দিয়ে বলি, তুমি কি চা খাবে? সে বলে, তোমার চা খেতে আমার ঘেন্না হয়। আমি বলি, তাহলে খেও না। সে বলে, লোকটার নাম কি? আমি বলি, খালেদ। সে বলে, লোকটা কি করে? আমি বলি, ইঞ্জিনিয়ার। সে বলে, আমার বিশ্বাস হয় না। আমি বলি, না হলে আমি কি করতে পারি? সে বলে, তুমি একটা প্রস্টিটিউট। প্রস্টিটিউটের কথা কে বিশ্বাস করে? আমি বলি, ও দুটো দেখেছ? সে বলে, কি? আমি বলি, আমার জুতো দুটো। দেলোয়ার একবার আমার জুতো দুটোর দিকে তাকায়। সে রেগে ওঠার চেষ্টা করে, আবার নিজেকে স্থির করতে চায়। আমি বলি, ও দুটোর কথা মনে রেখে কথা বলো। সে বলে, আসলে লোকটার কি নাম? আমি বলি, শামসুল হক। সে বলে, একটু আগে যে বললে খালেদ? আমি বলি, প্রস্টিটিউটরা কখন কি বলে, ঠিক আছে? সে বলে, সত্যি করে বলো, লোকটার কি নাম? আমি বলি, খালেদ। সে বলে, তুমি মিথ্যে কথা বলছো। আমি বলি, হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি। সে বলে, যা হওয়ার হয়ে গেছে, তুমি আমার সাথে চলো। আমি এসব ভুলে যাব, কিছু মনে রাখবো না। আমি বলি, তুমি এখন যাও। সে বলে, আমি যেতে আসিনি। আমি বলি, তাহলে তুমি থাকো, আমি যাচ্ছি। আমি একবার ওঠার উদ্যোগ নেই, কিন্তু উঠতে গিয়ে আর উঠতে ইচ্ছে করে না। নোংরা মুখে ফ্ল্যাট জুড়ে ছড়িয়ে দিতে আমার ভালো লাগে না। সে বলে, আচ্ছা, কয়েকটা সত্য কথা আমাকে বলবে? আমি বলি, কি? সে বলে, ওই লোকটার সাথে তোমার আগে পরিচয় ছিল? না। তার সাথে তোমার কোথায় দেখা হয়? কমলগঞ্জে। কমলগঞ্জের কোথায়? রেস্ট হাউসে। আমার বিশ্বাস হয় না। নিশ্চয়ই তোমাদের আগে পরিচয় ছিল। হ্যাঁ, ছিল। আমার বাঘের খেলা দেখে আমি নিজেই বিস্মিত হই। আমি মনে মনে বলতে থাকি, খেলো আমার বাঘ, পান করো। দেলোয়ার বলে, কোথায় পরিচয় হয়? ঢাকাতেই। তাহলে যে বললে কমলগঞ্জে? হ্যাঁ, কমলগঞ্জে। তুমি মিথ্যে কথা বলছো। তোমাদের আগে পরিচয় ছিল। হ্যাঁ। তুমি একটা প্রস্টিটিউট। আমার ওই জুতো দুটোর কথা ভুলে যেও না। দেলোয়ার চমকে ওঠে। সে আমার ইতালীয় জুতো দুটোর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। ওকে জুতো দুটো মন দিয়ে দেখছে। জুতো দুটো সৌন্দর্যে মুগ্ধ হচ্ছে। মনে হয় জুতো দুটো ওর ভেতরে ঢুকে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করছে। সে বলে, তুমি আমার সাথে চলো, আমি সব ভুলে যাব। আমি বলি, তুমি যাও। সে বলে, না গেলে তোমাকে আমি রেপ করব। আমি বলি, কি দিয়ে করবে? সে বলে, মানে? আমি বলি, নপুংসকেরা রেপ করতে পারে না।
দেলোয়ার বিব্রত বোধ করে, দূরের দেলোয়ারের দিকে তাকিয়ে থাকে, আমার দিকে, এমনকি তার নিজের দিকেও তাকাতে পারে না। ফিরে চিৎকার করে বলে, এখনই দেখিয়ে দেব আমি রেপ করতে পারি কিনা, আমি দেখিয়ে দেব তোমাকে। ওই চিৎকার ফাটা আওয়াজের মতো শোনায়, আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। আমি হাসি, আমি বলি, আজ তোমাকে আমি সেই সুযোগ দেব না। সে বলে, তুমি একটা খানকি। আমি বলি, জুতো দুটোর কথা মনে রেখো। দেলোয়ার লাফিয়ে উঠতে চায় বসা থেকে, সে কাঁপছে, এলোমেলো হয়ে যাচ্ছে, ভেঙে পড়ছে, আবার তার খুন করার ইচ্ছে জাগছে হয়তো, কিন্তু তাও পারবে বলে মনে হয় না। আমি বলি, ভদ্রভাবে বসে কথা বলো। সে বলে, আসলেই তোমাদের কমলগঞ্জে দেখা হয়? হ্যাঁ। করাত তোমরা একসাথে শুয়েছ? দুরাত। দুরাতে ইন্টারকোর্স করেছ? না। তোমরা একসাথে শুয়েছ আর ইন্টারকোর্স করনি? আমি বিশ্বাস করি না। করেছি। কবার করেছ? দুবার। মিথ্যে কথা বলছো। তোমার মতো সুন্দরী মেয়ে লোক পেয়ে সে দুবারে ছেড়ে দেয়নি। তোমরা সারা রাত করেছ। হ্যাঁ, সারা রাত। দেলোয়ার বসা থেকে উঠে আমার দিকে আসতে থাকে, তার চোখ জ্বলছে, তার হাতের আঙুল শক্ত হয়ে উঠেছে, আবার সে কাঁপছেও। আমি বলি, এদিকে আসবে না, ওখানে বসো। দেলোয়ার আবার গিয়ে বসে, বসতেই হয়তো চাচ্ছে ওর শরীর। আমার ইচ্ছে হয় ওকে ধরে বসাই, কিন্তু তা আর হবে না। সে বলে, লোকটার সাথে তোমার দেখা হয় কখন? এক সন্ধ্যায়। কোনখানে দেখা হয়? ডাইনিং হলে। এক টেবিলে বসে তোমরা খেয়েছিলে? হ্যাঁ। খেতে খেতে লোকটা তোমাকে শোয়ার প্রস্তাব দিল? তিনি দেননি। তাহলে কে দিয়েছিল? আমি দিয়েছিলাম। দেলোয়ার লাফিয়ে ওঠে, বলে, তুমি প্রস্তাব দিয়েছিলে? আমি বলি, হ্যাঁ। সে বলে, তুমি দিতে পারলে? আমি বলি, কেন পারবো না? সে বলে, কি প্রস্তাব দিয়েছিলে? আমি বলি, খেতে খেতে বললাম, আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনি খুব আবেদনময়, আজ রাতে আমি আপনার সাথে শোবো। সে চিৎকার করে ওঠে, তুমি একটা বেশ্যা, তুমি একটা খানকি, তুমি একটা প্রস্টিটিউট। দেলোয়ার লাফিয়ে উঠে আমার দিকে ছুটে আসে, আমি সাথে সাথে প্রস্তুত হই। আমি আজ তাকে সুযোগ দেব না, ছেড়ে দেব না। সে একটি চড় মারে, আমি সরে গিয়ে অন্য জায়গায় বসি। তার চড় আমার গালে লাগে না, লাগলে আমার গালটি হয়তো ফেটে যেত। আমি বলি, তুমি এখন বেরিয়ে যেতে পারো। সে ফিরে গিয়ে বসতে বসতে বলে, বেরিয়ে যেতে আমি আসিনি। আমি বলি, কি জন্য এসেছো? সে বলে, তা তুমি দেখতে পাবে। আমি বলি, আমার জুতো দুটোর কথা মনে রেখো। দেলোয়ার কি একটু ক্লান্ত? ওর জন্য কি আমার মায়া হচ্ছে? ওকে কি আমি এক গ্লাস ঠান্ডা পানি এনে দেব? বলবো তুমি ধ্বংস হয়ে যাচ্ছ, তুমি বিছানায় শুয়ে বিশ্রাম করো? দেলোয়ার বলে, যা করেছো তাতে আমি কিছু মনে করব না, আমার সাথে চলো, আগের মতো থাকি। আমি বলি, তুমি যেতে পারো। তুমি ওই লোকটাকে বিয়ে করবে? হয়তো করব। তোমার বিয়ে করা আমি দেখিয়ে দেব। তুমি এখন যাও। কুত্তার বাচ্চাটার বউ বাচ্চা নেই? আছে। তাহলে বিয়ে করবে কিভাবে? আমি তার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকব। তুমি লোকটির দ্বিতীয় স্ত্রী হবে? ক্ষতি কি? লোকটা এতই মহাপুরুষ যে তুমি তার দ্বিতীয় স্ত্রী হবে? হ্যাঁ, তিনি মহাপুরুষ। তোমার চোখে লোকটিকে মহাপুরুষ মনে হয়? হ্যাঁ। তুমি লোকটার প্রেমে পড়েছ? হ্যাঁ। এক সন্ধ্যায় প্রেমে পড়ে গেলে? প্রেমে পড়তে 100 বছর লাগে না। দেলোয়ার জ্বলছে, তার ভেতরে অজস্র কীট তাকে কামড়াচ্ছে, আর লোকটিকে এখনই দেখতে ইচ্ছে করছে দেলোয়ারের। সে দেখতে চায় লোকটি কতটা সুপুরুষ, কোথায় লোকটি তার থেকে শ্রেষ্ঠ। দেলোয়ার দ্বিতীয় হয়ে পড়েছে, সে প্রথম ছিল, এটা সে সহ্য করতে পারছে না। সে আর নায়ক নয়। দেলোয়ারের মনে হচ্ছে সে ভিলেন হয়ে উঠেছে, সে স্বর্গ থেকে পড়ে গেছে। সে আর ওই লোকটির মতো নায়ক হয়ে উঠতে পারবে না। সে বলে, লোকটি কি দেখতে আমার থেকে সুন্দর? আমি বলি, না। তাহলে যে বললে সে মহাপুরুষ? মহাপুরুষ হতে হলে সিনেমার হিরো হতে হয় না। আসলে এই লোকটা দেখতে কেমন?
সুন্দর। তাহলে যে বললে সুন্দর না? তুমি দুঃখ পাবে বলে বলেছি। লোকটা কেমন সুন্দর? আমি বলি, প্রথম দেখাই শুতে ইচ্ছে করে। দেলোয়ার থরথর করে কাঁপতে থাকে। সে হয়তো মনে মনে লোকটিকে দেখতে পায়, যার সৌন্দর্যের কোনো তুলনা হয় না, যার সৌন্দর্যের কাছে সে ভিখিরির মতো হেরে গেছে। সে এখন ভিখিরি। সে মুঘল সাম্রাজ্যের মালিক হলেও পথে পথে ভিক্ষে করে ফিরবে। সে বলে, লোকটা খুব সুন্দর। হ্যাঁ। লোকটার সবকিছু তোমার ভালো লাগে? হ্যাঁ। লোকটার কি তোমার ভালো লাগে? তার ঠোঁট আমার ভালো লাগে। আর তার জিভ আমার ভালো লাগে। জিভ? হ্যাঁ। তার নখ আমার ভালো লাগে। দেলোয়ার মাথা নিচু করে বসে থাকে। আমার দিকে তাকাতে পারে না। সে হয়তো নিজের উপর ঘেন্নায় ঘুলিয়ে উঠেছে। সে বলে, ডাইনিং হল থেকেই তোমরা শুতে চলে গেলে? আমি বলি, না। তাহলে কি করলে? বললাম, চলুন পাহাড়ে একটু বেরিয়ে আসি। তুমি বললে? হ্যাঁ। আমার কথা তোমার মনে পড়েনি? না। তখন রাত কয়টা? সম্ভবত 10টা। তোমরা পাশাপাশি হাঁটতে হাঁটতে গেলে? আমরা হাত ধরে হাঁটতে হাঁটতে গেলাম। হাত ধরে হাঁটলে? হ্যাঁ, হাত ধরে হাঁটতে আমার ইচ্ছে করেছিল। কে আগে হাত ধরলো? আমি। সে উত্তেজিত হয়ে বলে, তুমি হাত ধরলে? আমি বলি, হ্যাঁ। নিশ্চয়ই সেখানে লোকটা তোমাকে চুমু খেয়েছে? তিনি খাননি। সে খায়নি? না। তাহলে কে খেলো? আমি তাকে চুমু খেয়েছি। তুমি চুমু খেলে? হ্যাঁ। দেলোয়ার লাফিয়ে উঠে আমাকে চড় মারার চেষ্টা করে। আমি দূরে সরে যাই। আমি আক্রমণকারীর দিকে নিজের গাল পেতে দিতে পারি না। সে চিৎকার করে, তুমি একটা খানকি, তুমি একটা বেশ্যা। আমি বলি, তুমি এখন বেরিয়ে যাও। সে বলে, তোমাকে আমি পিষে ফেলবো। আমি বলি, পারলে পিষো। সে বলে, দেখো কিভাবে পিষি। আমি বলি, দেখব। সে আবারও গালি দেয়। আমি বলি, আমার জুতো দুটোর কথা মনে রেখো। দেলোয়ার কি পাগল হয়ে গেছে? ওর চোখে মুখে আমি অসংখ্য উন্মাদের মুখ দেখতে পাই। একপাল উন্মাদ ওর চোখে মুখে কোলাহল করছে। কেউ খুন করতে চাচ্ছে, কেউ হো হো করে হাসতে চাচ্ছে, কেউ পথে পথে আগুন লাগাতে চাচ্ছে সব ঘরবাড়িতে, কেউ কাঁদছে। সে আমার দিকে এগিয়ে আসতে থাকে। কাঁপছে সে, টলছেও। আমি একবার ভয় পাই, কিন্তু ভয় পেলে আমার চলবে না। আমি উঠে একটু দূরে সরে গিয়ে দাঁড়াই। সে ছুটে এসে চড় মারে। আমি আরো দূরে সরে যাই, হাত দিয়ে ফেরাই। সে আবার চড় মারে। চড়টা লাগে আমার গাল জুড়ে। আমি উল্টে পড়ে যাই। আমার মনে হয় আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু না দেখলে আমার চলবে না। আমি হাত বাড়িয়ে একটি জুতো তুলে নেই। আমি উঠে দাঁড়াই। সে আবার চড় মারে এবং আমি শক্ত করে জুতো দিয়ে আঘাত করি। লাগে তার কপালে। মনে হচ্ছিল আমি পারবো না, কিন্তু আমার জুতোর গোড়ালি শক্তভাবেই লাগে। সে চমকে ওঠে। আমি বলি, আর এগোবে না আমার দিকে। সে বলে, আমি তোমাকে রেপ করব। আমি বলি, তা আমি হতে দেব না। সে বলে, দিতে হবে না, আমিই করব। আমি বলি, তা হবে না। আমি জানি আমি ওর সাথে পেরে উঠব না। আমার লিঙ্গের 30 লাখ বছরের দুর্বলতা আছে আমারও, কিন্তু আমার প্রিয় শরীরটি যদি আজ ভেঙে চুরেও যায়, তবু আমি তাকে আক্রমণকারীর কাছে সঁপে দেব না। প্রিয় শরীর, তোমাকে আমি রক্ষা করব। তোমাকে ছুঁয়ে বলছি, মরে গেলেও তোমাকে আমি আজ কোনো ধর্ষণকারীর হাতে তুলে দেব না। দেলোয়ার এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। আমি তাকে ফেরাতে থাকি। এক সময় আর পারি না। আমার লিঙ্গের দুর্বলতা আমার শরীরে। সে আমার ডান হাত চেপে ধরে পেছনের দিকে আটকে রাখে। আমি বাঁ হাত দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করি, পেরে উঠি না। সে আমার চুলগুলো ধরে টান দেয়। হায়রে আমার প্রিয় চুল! আমি উল্টে মেঝেতে পড়ে যাই। সে আমার বুকের উপর চেপে বসে। আমি একদলা থুতু ছিটিয়ে দেই তার মুখে। সে আমার গালে চড় মারে। আমি আরেক দলা থুতু ছিটিয়ে দেই তার মুখে। থুতু ছাড়া আমার আর কোনো অস্ত্র নেই। সে বলে, লোকটাকে যেভাবে চুমু খেয়েছিলে আমাকে সেভাবে চুমু খাও। আমি আরেক দলা থুতু ছিটোতে গিয়ে দেখি থুতু নেই। সে বলে,
আমাকে চুমু খাও। আমি বলি, কোনোদিন না। সে বলে, খেতে হবে। না। তোমার জিভ বের করো। না। ঠোঁট দাও। না। সে আমার গালে চড় মারে। আমার চোখ অন্ধকার হয়ে আসে। কিন্তু অন্ধকার হয়ে এলে আমার চলবে না। আমি চোখে আলো জ্বালিয়ে রাখি। আমার আলো চাই, শরীরে শক্তি চাই। আমি চাই আমার স্তন দুটি হয়ে উঠুক ধারালো পাথর, আঙুল হয়ে উঠুক তীক্ষ্ণ বর্ষা, থুতু হয়ে উঠুক অবিরল বজ্রপাত। সে আমাকে চেপে ধরে বলে, লোকটার সাথে কমলগঞ্জে করাত শুয়েছ? আমি বলি, 7 রাত। সে বলে, তাহলে যে বললে 2 রাত? আমি বলি, না, 7 রাত। তাহলে 2 রাত বললে কেন? তুমি কষ্ট পাবে বলে। সত্যি করে বলো, করাত? 7 রাত। কবার ইন্টারকোর্স করেছ? সারা রাত ভরে। 7 রাতে সারা রাত ভরে? হ্যাঁ। দেলোয়ার কাঁপতে থাকে। মনে হয় সে পড়ে যাবে। তীব্র ভূমিকম্প হচ্ছে তার জগৎ জুড়ে। সে তার জগৎ নিয়ে ভেঙে পড়বে। সে বলে, তাহলে যে বললে 2 বার? না, সারা রাত ভরে। তাহলে 2 বার বললে কেন? তুমি কষ্ট পাবে বলে। সারা রাতে কবার? গুনে রাখিনি। 10 বার? 10 বার কেউ পারে না। লোকটা খুব ভালো পারে? হ্যাঁ। লোকটা টায়ার্ড হয় না? না। এজন্যই লোকটাকে তোমার পছন্দ? হ্যাঁ। লোকটার সাথে খুব সুখ পেয়েছ? হ্যাঁ। পুলকের পর পুলক হয়েছে? হ্যাঁ। লোকটার সাথে সারা রাত কেমন কেটেছে? সারা রাত কেটে গেছে শরীরের রহস্য উদ্ঘাটন করে করে। রহস্য? তোমার শরীরে আরো রহস্য ছিল? ছিল। কোথায় ছিল? তোমাকে তা কখনো জানাইনি। কেন জানাওনি? তোমাকে জানাতে ইচ্ছে করেনি। আমার সাথে সুখ পাও না? পেতাম। এখন পাও না? না। দেলোয়ার আবার আমার গালে চড় মারে। তার হাতটা আমার গালে আটকে থাকে অনেকক্ষণ। আমি আমার বাঁ পা টেনে এনে তাকে লাথি দেই। লাথিটা তার বুকে লাগে শক্তভাবেই। সে পড়ে যেতে থাকে। আমি ওঠার চেষ্টা করি। সে আবার ঝাঁপিয়ে পড়ে আমার উপর। আমার চুলগুলো ধরে আমাকে চিৎ করে চেপে ধরে মেঝের উপর। সে বলে, তোমাকে আমি রেপ করব। আমি বলি, পারবে না। সে কেঁপে ওঠে। তারও হয়তো মনে হয় সে পারবে না। আজ পারবে না। কোনোদিন পারবে না। সে বলে, পারবো। আমি বলি, কখনো পারবে না। সে আমাকে নগ্ন করার চেষ্টা করে। আমি বাধা দেই। তার হাত বারবার সরিয়ে দিতে থাকি। কিছুতেই আমি আজ নগ্ন হব না। হে প্রিয় শরীর, কোনো ধর্ষণকারীর সামনে আমি তোমাকে নগ্ন করব না। তোমার সৌন্দর্য ধর্ষণকারীর জন্য নয়। তুমি শুধু প্রেমিকের ছোঁয়ায় ফুটতে পারো। সে টেনে আমার শাড়ি ব্লাউজ ছিঁড়ে ফেলার চেষ্টা করে। পারে না। আমি আজ তার সামনে নগ্ন হব না। সে আমাকে চেপে ধরে নিজে নগ্ন হতে থাকে। আমি বলি, ওতে লাভ নেই। সে বলে, কেন? আমি বলি, তুমি পারবে না। সে বলে, কেন? আমি বলি, নপুংসকেরা পারে না। সে কেঁপে উঠে বলে, দেখিয়ে দেব আমি পারি কিনা। আমি বলি, তুমি পারবে না। দেলোয়ার এবার চেষ্টা করতে থাকে উত্তেজিত হতে, শক্ত হতে, তার শিথিল শরীরকে দৃঢ় করতে। সে আমার ঠোঁটে চুমু খাওয়ার চেষ্টা করে। আমি খেতে দেই না। স্তনে চুমু খাওয়ার চেষ্টা করে। আমি দেই না। সে আমার শরীরে নিজেকে ঘষতে থাকে। আমি ঘষতে দেই না। সে চেষ্টা করতে থাকে। তাকে পারতেই হবে। কিন্তু পেরে ওঠে না। সে কিছুতেই দৃঢ় হতে পারছে না। তার জন্য আমার কষ্ট হয়। কিন্তু আমি তাকে সাহায্য করতে পারি না। সে আমার সাহায্য আর পাবে না। সে নিজেকে শক্ত করার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে ওঠে। সে আমাকে এক হাত এক পা দিয়ে চেপে ধরে আরেক হাত দিয়ে নিজেকে শক্ত করার চেষ্টা করতে থাকে। পাগলের মতো নাড়তে থাকে তার প্রত্যঙ্গটি। ওটি সাড়া দেয় না। পচা মাংসের মতো দলা পাকিয়ে থাকে। তার মুখ বিকৃত হয়ে যেতে থাকে। সে শক্ত হতে পারে না। তার কপালে ঘাম জমছে দেখতে পাই। কিন্তু ওই ঘাম আমি মুছিয়ে দিতে পারি না। আর কখনো দেব না। আমি বলি, আমাকে ছাড়ো। সে বলে, না। আমি বলি, তুমি পারবে না। পারবো।
নপুংসকেরা রেপ করতে পারে না। পারবো। রেপ করতে হলে শিষ্ণ থাকতে হয়। দেলোয়ার আমাকে একটা চড় দেয়। আমার গালে তার আঙুলের দাগ বসে যায় মনে হয়। সে আমার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে চায়। আমি তার মুখে একবার খামচি দেই। কয়েকটি নখ বসে যায়। সে বলে, কয়েকটি কথা বলবে? আমি বলি, কি? সে বলে, তোমরা কি পুরো নেকেড হয়ে ইন্টারকোর্স করেছিলে? আমি বলি, না। সে বলে, তুমি মিথ্যে কথা বলছো। তোমরা নিশ্চয়ই পুরো নেকেড হয়েছিলে। আমি বলি, হ্যাঁ। সে বলে, তুমি কি নিজে নেকেড হয়েছিলে? আমি বলি, না। লোকটা কি তোমাকে নেকেড করেছিল? হ্যাঁ। কিভাবে করেছিল? আমি বলি, আমি চোখ বুজে শুয়েছিলাম। তিনি আমাকে নগ্ন করেছিলেন। ধীরে ধীরে খুলেছিলেন। সে বলে, তারপর? আমি বলি, অনেকক্ষণ আমাকে দেখেছিলেন, আদর করেছিলেন। আমি চোখ বুজে শুয়েছিলাম। তিনি আমার সারা শরীরে চুমু খেয়েছিলেন। দেলোয়ার আমাকে একটা চড় দেয়। আমি তার গালে একটা চড় দেই। অনেকখানি থুতু ছিটিয়ে দেই। সে বলে, লোকটি তোমাকে দেখে কিছু বলেছিল? আমি বলি, হ্যাঁ, বলেছিলেন। কি বলেছিল? বলেছিলেন আপনার দেহখানি সুন্দর। এত সুন্দর দেহ আমি দেখিনি। আর কি বলেছিল? বলেছিলেন আপনার স্তন দুটি সুন্দর। এত সুন্দর স্তন আমি দেখিনি। আর কি বলেছিল? বলেছিলেন আপনার উরু সুন্দর। সে বলে, আর কি বলেছিল? আমি বলি, বলেছিলেন আপনার নাভি সুন্দর। সে বলে, আর কি বলেছিল? বলেছিলেন আপনার বাগান সুন্দর। বাগান? হ্যাঁ। আর কি বলেছিল? বলেছিলেন আপনার বাগানের ঘাস আর ফুল সুন্দর। দেলোয়ার দুহাতে আমার গলা চেপে ধরে। আমার শ্বাস বন্ধ হয়ে আসে। আমি তাকে আবার খামচি দেই। তার নাকে লাগে। সে আমার গলা থেকে হাত সরিয়ে নেয়। সে বলে, লোকটা কি নেকেড হয়েছিল? আমি বলি, না। তাহলে? আমি তাকে নগ্ন করেছিলাম। তুমি নগ্ন করেছিলে? হ্যাঁ। দেলোয়ার আমার গালে একটা চড় দেয়। আমি তার মুখে থুথু দেই। সে বলে, কিভাবে করেছিলে? তা তোমাকে বলবো না। বলতে হবে। সেভাবে তোমাকে কখনো নগ্ন করিনি। তোমরা আলো জ্বালিয়ে রেখে ইন্টারকোর্স করেছিলে? হ্যাঁ। কেন আলো জ্বালিয়ে রেখেছিলে? তিনি আলো নেভাতে চেয়েছিলেন। কেন নেভালে না? আমি আলো নেভাতে নিষেধ করি। কেন? আমি তখন তাকে দেখতে চেয়েছিলাম। দেলোয়ার আবার আমাকে চড় দেয়। আমি তাকে লাথি দেই। সে পড়ে যেতে যেতে আমার উপর চেপে থাকে। আমি বলি, ওঠো, তুমি কিছু পারবে না। সে বলে, লোকটা প্রত্যেকবারই পেরেছিল? আমি বলি, হ্যাঁ। সে বলে, প্রত্যেকবার? আমি বলি, হ্যাঁ। সে বলে, অনেকক্ষণ ধরে? আমি বলি, হ্যাঁ। দেলোয়ার ভেঙে পড়ছে। কাঁপতেও পারছে না। তার শরীর শিথিল হয়ে এসেছে। আমার করুণা লাগে তার জন্যে। কিন্তু আমার কিছু করার নেই। আমি চাই অকরুণ হয়ে উঠতে। সে বলে, তুমি লোকটাকে আদর করেছ? আমি বলি, হ্যাঁ। সে বলে, কিভাবে করেছ? তার ঠোঁটে চুমু খেয়েছি। শুধু ঠোঁটে? তার বুকে, পিঠে, পায়ের পাতায় চুমু খেয়েছি। পায়ের পাতায়? তার নখেও চুমু খেয়েছি। আমাকে চুমু খাও? না। আমার বুকে চুমু খাও? না। আমার ঠোঁটে চুমু খাও? না। দেলোয়ার আমাকে চেপে ধরে, ভেঙে ফেলতে চায়। আমি তাকে হাঁটু দিয়ে গুঁতো দিয়ে ফেলে দেই। আমি উঠতে চাই, পারি না। সে আবার আমাকে চেপে ধরে। দুহাত ভেঙে ফেলার মতো করে আমাকে তার নিচে আটকে রাখে। আমি টানাটানি করে হাত সরিয়ে আনি। দেখি সে দুর্বল হয়ে পড়েছে। সে বলে, লোকটাকে তুমি বিয়ে করবে? হ্যাঁ। কখন? আগামী সপ্তাহে। আমি তোমাকে ছাড়ব না। আমি তোমাকে ছেড়ে দেব। খানকি, প্রস্টিটিউট, তোকেই আমি ছেড়ে দেব। দাও। তার আগে তোকে আমি দেখিয়ে দেব। আমি অবাক হই। দেলোয়ার তুইতে নেমে এসেছে। আমি তার মুখের দিকে তাকিয়ে কষ্ট পাই।
একটি লাশ আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে। সে বলে, লোকটা এখনো যে এলো না? আমি বলি, আসবে। কখন আসবে? তা তোমাকে বলবো কেন? লোকটা যখন ইচ্ছে আসে? হ্যাঁ। তোমরা দিনেও ইন্টারকোর্স করো? আমি হঠাৎ আমার হাত টেনে নিয়ে তার মুখে একটা চড় দেই। চড়টা শক্তভাবেই লাগে। সে আমাকে আরো জোরে চেপে ধরে। সে বলে, বলো, তোমরা দিনেও করো? হ্যাঁ। পুরো নেকেড হয়ে? হ্যাঁ। কোথায় করো? বিছানায়, মেঝেয়, বারান্দায়, বাথরুমে, কিচেনে? সে বলে, রান্না করতে করতেও করো? আমি বলি, হ্যাঁ, মশলার সুগন্ধে তিনি বেশি সুখ পান। মনে হচ্ছিল দেলোয়ার আবার চড় দেবে, গলা চেপে ধরবে। আমিও তৈরি হতে থাকি, কিন্তু সে আমার মুখের দিকে তাকিয়ে থাকে। সে বলে, তুমি আগের থেকে সুন্দর হয়েছ। আমি বলি, হ্যাঁ। সে বলে, ওই লোকটা এ কথা বলে? হ্যাঁ। লোকটা নিশ্চয়ই তোমার স্তনের প্রশংসা করে? হ্যাঁ, আমার স্তন তিনি খুব পছন্দ করেন। দেলোয়ার থরথর করে কেঁপে ওঠে। আমি তার মুখের দিকে তাকিয়ে কষ্ট পাই, কিন্তু আমার কিছু করার নেই। সে বলে, তোমার তলপেটের প্রশংসা করে? আমি বলি, হ্যাঁ। তোমার উরুর প্রশংসা করে? হ্যাঁ। তোমার চুলের প্রশংসা করে? হ্যাঁ। লোকটা সবসময় তোমাকে চুমু খায়? হ্যাঁ। ঠোঁটে? ঠোঁটে, গালে, বুকে, নাভিতে, উরুতে, পিঠে, পায়ে, জংঘায়, নিতম্বে, গ্রীবায়, বাহুমূলে, বাগানে? সব জায়গায়? হ্যাঁ। আমি চুমু খাবো? না। আমি তোমাকে নেকেড দেখব? না। সে ক্লান্ত হয়ে পড়েছে। তার কোনো প্রত্যঙ্গ আর সজীব নেই। শিথিল হয়ে পড়েছে তার সবকিছু। আমার মায়া হয়, কিন্তু মায়া করার কিছু আমার নেই। দেলোয়ার কি আমাকে ছাড়বে না? তার নিচ থেকে কখন উদ্ধার পাবো? সে আর কতক্ষণ চেপে রাখবে আমাকে? আমার পানি খেতে ইচ্ছে করছে, চা খেতে ইচ্ছে করছে। আমার শরীর ব্যথায় ভরে গেছে। আমি বলি, আমাকে ছাড়ো। সে বলে, তাহলে আমার সাথে চলো। কখনো না। ওই লোকটাকে নিয়ে তুমি এ বাসায় থাকবে? হ্যাঁ। লোকটা তোমার খরচপাতি দেবে? আমি যথেষ্ট আয় করি। লোকটার তো বেশ মজা। সে শুধু তোমাকে উপভোগ করবে? হ্যাঁ, তাতেই আমি সুখী। আমাকে নিয়ে তুমি সুখী নও? না। লোকটা কি আসলেই তোমাকে বিয়ে করবে? হয়তো করবে, হয়তো করবে না। করবে না কেন? তার সমস্যা আছে। কি সমস্যা? তার বউ আছে, বাচ্চা আছে। তুমি লোকটার মিস্ট্রেস হয়ে থাকবে? হ্যাঁ। মিস্ট্রেস হয়ে থাকতে তোমার ভালো লাগবে? হ্যাঁ। তোমার পেটেরটা? রেখে দেব। রেখে দেবে? হ্যাঁ। সে আমাকে আবার চড় মারার চেষ্টা করে। আমি হাত ধরে ফেলি। শিথিল, অসাড়, মৃত হাত। আমার শক্তি থাকলে ভেঙে ফেলতে পারতাম। সে বলে, তুমি আর আমাকে ভালোবাসো না? আমি বলি, না। ওই লোকটাকে ভালোবাসো? হ্যাঁ। তুমি লোকটার মিস্ট্রেস হয়ে থাকবে? হ্যাঁ। তোমার ঘেন্না লাগবে না? কেন ঘেন্না লাগবে? মিস্ট্রেসও যা, বেশ্যাও তাই। আমি তার বেশ্যা হয়েই থাকব। তুমি তার বেশ্যা হয়ে থাকবে? হ্যাঁ। সে ভেঙে পড়েছে। জয়ী হতে চেয়েছিল, কিন্তু আমি তাকে জয়ী হতে দেব না। আমি নিচে পিষে গেলেও থাকব অপরাজিত। ব্যথায় কাতরে উঠছে আমার শরীর। পা থেকে মাথা পর্যন্ত বিষ ছড়িয়ে পড়ছে। গাল ফুলে উঠেছে। ঠোঁট কেটে গেছে। আমি জিভের নিচে রক্তের নোনা স্বাদ পাই। আমি মনে মনে বলি, ওটা কিছু নয়। আমি পরাজিত হতে চাই না। আমি জয়ী হতে চাই। আমাকে চাই। আমি বলি, আমরা আবার বেড়াতে যাব। সে বলে, লোকটাকে নিয়ে? হ্যাঁ। কোথায়? কমলগঞ্জে। কেন? বলেছেন কমলগঞ্জে তিনি হানিমুনে যাবেন। হানিমুনের প্ল্যানও করে ফেলেছ? হ্যাঁ। খানকির আবার হানিমুন। চাইলে তুমি দেখতে আসতে পারো। দেলোয়ার হঠাৎ উঠে আমাকে লাথি মারে। আমি গড়িয়ে গিয়ে দেয়ালের গায়ে পড়ি। মাথাটা আমার দেয়ালে ঢু খায়। সে এসে আবার আমাকে তার নিচে চেপে ধরে। আমার গলার দিকে তার হাত এগিয়ে আসতে থাকে।
হাতের কাছেই আমার আরেকটি জুতো। আমি জুতোটি ধরে গোড়ালি দিয়ে শক্ত করে তার মুখে আঘাত করি। সে কাতরে ওঠে। সে আমাকে তার নিচে চেপে ধরে মুখে হাত দিয়ে দেখে রক্ত। দেলোয়ারের রক্ত দেখে আমার ভালো লাগে। আমি শক্তি ফিরে পাই। আমি বলি, আমাকে ছাড়ো। সে বলে, না। আমি বলি, তুমি কি আমাকে খুন করতে চাও? সে বলে, জানি না। আমি বলি, খুন করতে পারো, তবু আমাকে পাবে না। সে বলে, আমি তোমাকে রেপ করতে চাই। আমি বলি, পারবে না। সে বলে, পারবো, আমাকে পারতে হবে। আমি বলি, নপুংসকেরা পারে না। সে বলে, আমি তো আগে পারতাম। আমি বলি, আমি পারতে দিতাম। সে বলে, এখনো দাও। আমি বলি, আর কোনোদিন দেব না। দেলোয়ার আবার শক্ত হওয়ার চেষ্টা করতে থাকে। সে আমাকে চুমু খেতে চায়। আমি মুখ ফিরিয়ে নেই। সে আমার স্তনে চুমু খেতে চায়। আমি উল্টে তার মুখের কাছের থেকে আমার স্তন সরিয়ে নেই। সে আমাকে নগ্ন করতে চায়। আমি দেই না, বাধা দেই। সে আমাকে নগ্ন করতে পারে না। তার শক্ত হওয়া দরকার। সে নিজেকে ঘষতে থাকে আমার শরীরের সাথে। তার প্রত্যঙ্গটি সাড়া দেয় না, পচা মাংসের মতো পড়ে থাকে। আমার মায়া হয়। এটিকে একদিন আমি দণ্ডের মতো দৃঢ় আর স্বপ্নের মতো কোমল করে তুলতাম। এটি মধ্যযুগের রাজার মতো মুকুট পরে দেখা দিত। আজ ওটি ধ্বংসস্তূপ, যা একদিন আমার প্রেরণায় কবি হয়ে উঠত। তা এখন নর্দমার পচে যাওয়া শুয়োরের লাশ। কিন্তু দেলোয়ার অদম্য। তাকে পারতে হবে। সে ঘষে ঘষে ক্লান্ত। হাত দিয়ে সে প্রত্যঙ্গটিকে জাগিয়ে তোলার চেষ্টা করে চলছে। প্রত্যঙ্গটি সাড়া দিচ্ছে না। বিকৃত হয়ে উঠছে তার মুখ। যন্ত্রণায় সে চিৎকার করে উঠছে থেকে থেকে। আমি বলি, আমাকে ছাড়ো। সে বলে, না। আমি বলি, দেখছো না তুমি পারবে না? সে বলে, তবু আমি ছাড়ব না। আমি বলি, তুমি দেখছো না আমি কষ্ট পাচ্ছি? সে বলে, সুখ তো অনেক পেয়েছ। আমি বলি, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? সে বলে, হ্যাঁ। আমি বলি, আমাকে মেরে তোমার কি লাভ? সে বলে, তোমাকে আমি আর কারোর সাথে শুতে দেব না। আমি বলি, কেন? সে বলে, তোমার দেহ শুধু আমার। আমি বলি, এটা কারো নয়, আমার। সে বলে, তোমার স্তন আমি আর কাউকে দেখতে দেব না। আমি বলি, আমি দেব। সে বলে, তোমাকে আমি ছাড়া আর কেউ চুমু খেতে পারবে না। আমি বলি, খাবে। সে বলে, আমি ছাড়া কেউ তোমার সাথে ইন্টারকোর্স করতে পারবে না। আমি বলি, করবে। দেলোয়ার তার হাত আমার গলার দিকে এগিয়ে আনতে থাকে, কিন্তু আমি মরতে চাই না। আমি ঠেলে তার হাত সরিয়ে দেই। আমি যতবারই তার হাত সরিয়ে দেই, ততবারই সে হাত আমার গলার দিকে এগিয়ে আনে। কিন্তু তার হাত অবশ হয়ে এসেছে। তার হাতও প্রত্যঙ্গটির মতো পচা মাংস হয়ে গেছে। আমি তার হাতকে আমার গলা চেপে ধরতে দিতে পারি না। আমি কি করব? আমি মরতে চাই না। আমি আমার গলায় তার হাতের ফাঁস পড়তে চাই না। সে আমার গলার দিকে একটু এগিয়ে আসতেই আমি দু হাতে তার অন্ডকোষ চেপে ধরি। সে চিৎকার করে ওঠে। আমি তার অন্ডকোষ চেপে ধরে থাকি। এ দুটো আমার জীবন। সে চিৎকার করে বলে, ছেড়ে দাও, আমি মরে যাচ্ছি। আমি আরো জোরে চেপে ধরে বলি, আমিও মরে যাচ্ছিলাম। আমি আরো জোরে চাপ দেই। আমার ইচ্ছে হয় ও দুটোকে ডিমের মতো ভেঙে ফেলি, কিন্তু আমি ভাঙি না। সে চিৎকার করে লুটিয়ে পড়ে। সে বলে, ছাড়ো, মরে যাচ্ছি। আমি বলি, ছাড়বো না, তুমি আমাকে মেরে ফেলছিলে। সে বলে, ছাড়ো, আমি চলে যাব। আমি বলি, তোমাকে আমি বিশ্বাস করি না। সে বলে, বিশ্বাস করো। আমি বলি, না। সে কেঁদে কেঁদে বলে, আমাকে বিশ্বাস করো। আমি বলি, না। আমি কি করব এখন? চেপে ভেঙে ফেলবো এ দুটো? খুন করব ওকে? খুন করতে আমার ইচ্ছে হয় না, আমার মায়া হয়। দেলোয়ার একদিন আমার সব ছিল, আজ আমার কেউ নয়। ওর জন্য আমার কষ্ট হয়, কিন্তু আমি অন্ডকোষ ছেড়ে দিতে পারি না। আমি বলি, আমি চেপে ধরে আছি, তুমি তোমার শার্ট ট্রাউজার পরো। সে বলে, দাও। আমি পা দিয়ে তার দিকে শার্ট আর ট্রাউজার এগিয়ে দিই।
জোরে চাপ দেই তার অন্ডকোষে, চেপে রাখি। সে মেঝেতে শুয়ে শুয়ে আস্তে আস্তে শার্ট আর ট্রাউজার পরে। অনেক সময় লাগে। তার দিকে তাকিয়ে আমার কষ্ট হয়, আমার মায়া হয়। কিন্তু না, আমি মায়া করার জন্য জন্মিনি, কষ্ট বোধ করার জন্য জন্মিনি। সে বলে, ট্রাউজারের বোতাম লাগাতে পারছি না। আমি বলি, বাইরে গিয়ে লাগাবে। আমি তার অন্ডকোষ চেপে ধরে আছি, শক্ত করেই ধরে আছি। আমি বলি, ওঠো, হাঁটো। আমি 2 হাত দিয়ে তার অন্ডকোষ চেপে ধরে দরজার দিকে হাঁটতে থাকি। সে আস্তে আস্তে হাঁটতে থাকে আমার সাথে। দরজার কাছে এসে বলি, দরজা খোলো। দেলোয়ার কাঁপতে কাঁপতে দরজা খোলে। আমি জোরে একটা চাপ দেই। সে বসে পড়তে চায়। আমি বলি, এখানে আর এসো না। সে বলে, আচ্ছা। আমি বলি, তুমি কি আমাকে শেষ চুমু খেতে চাও? সে বলে, না। আমি জোরে তার অন্ডকোষে চাপ দিয়ে তাকে সিঁড়িতে ঠেলে ফেলে দেই। সে নিচের দিকে গড়িয়ে পড়ে। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করি। ছিদ্র দিয়ে একবার তাকাই। দেখি দেলোয়ার নেমে যাচ্ছে। আমার চোখে একটু জল জমে। 1 বিন্দু, 2 বিন্দু। আমি নিজেকে বলি, এটা কিছু নয়, জল। মুছে ফেললেই মুছে যাবে। আজকের গল্প এই পর্যন্তই। আপনারা শুনছিলেন হুমায়ুন আজাদের লেখা উপন্যাস ফালি ফালি করে কাটা চাঁদ। আজ ছিল উপন্যাসটির শেষ পর্ব। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।